700-800 বছর আগেকার টেকনোলজি দেখুন, বানানো সেফ চুন, সুরকি আর বেলের আঠা দিয়ে। এগুলো একদম হ্যাঁ, বেলের আঠা, চুন, সুরকি, বেলের আঠা। পুরনো যে কোনো স্থাপত্য তুমি দেখবে আকাশ, সব দেখবে চুন, সুরকি, বেলের আঠা দিয়ে। একদমই তাই। বিক্রমপুরে চন্দ্রবংশের রাজা জয়ন্ত চন্দ্র 975 খ্রিস্টাব্দে, মানে আজ থেকে প্রায় 1000 বছর আগে কিন্তু এই জটার দেওয়াল মন্দিরটি কিন্তু তৈরি করেন। মজার কথা কি জানো, 1868 সালে সুন্দরবনে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে কিন্তু আমাদের এই জটার দেওয়াল মন্দিরটা কিন্তু উদ্ধার করা হয়। আবার কেউ কেউ মনে করতো এই 100 ফুট উঁচু আমাদের ইটের সৌধ মন্দিরটাকে পর্তুগিজরা একটা টাওয়ার হিসাবে ব্যবহার করত। ভাবা যায় এতটা গুরুত্ব রয়েছে আমাদের জটার দেওয়াল মন্দির। বাট তোমরা আসবে কিভাবে তার রুটটা একবার দেখিয়ে দিই, চলো। তিপ্পান্ন কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এসেছি মথুরাপুর। হ্যাঁ, আমরা মোয়া পরে খাবো, মোয়া পরে বানানো দেখবো, বাট তার আগে চলে আমরা মথুরাপুর। কেন জানো, মথুরাপুর রোড থেকে নেমে আমাদেরকে শিয়ালদার দিকে আসতে হবে, যেমন আমরা হাঁটছি, কারণ আমরা যাচ্ছি এখন জটার দেউল। আর তার যাওয়ার জন্য সবার আগে পৌঁছাতে আমার রায়দিঘিতে, আর সেই জন্য আমাদের অটো ধরতে হবে। এসে গেছি আমরা রায়দিঘির মোড়ে। ভাড়া নিল 40 টাকা। আর তোমার মথুরাপুর থেকে রায়দিঘি মোটামুটি 20 কিলোমিটার, কিন্তু সময় নিয়েছে অটোতে 50 মিনিট মতো। তোমরা চাইলে কিন্তু বাসেও আসতে পারো। এই হচ্ছে তোমাদের মণি নদী। জটার দেওয়াল যাওয়ার আগে এই ব্রিজটা ক্রস করতে হবে, নদীটা ক্রস করতে হবে। রায়দিঘি ব্রিজ টোটো স্ট্যান্ড থেকে মোটামুটি তোমার 6.6 কিলোমিটার দূরে রয়েছে আমাদের জটার দেওয়াল মন্দিরটি। আর সেক্ষেত্রে আমাদের টোটো ভাড়া নেবে 20 টাকা করে। ঘড়ি কাটায় বাজে এখন 12:32। আমরা চলে এসেছি একদম এই সেই জটার দেওয়াল। কিভাবে এলাম আমরা একবার বলে দেই। শিয়ালদা থেকে তোমরা মথুরাপুর আসবে বাই লক্ষ্মীকান্ত ট্রেন বা নামখানা ট্রেন ধরে, তারপর তোমরা রায়দিঘি আসবে প্রায় 20 কিলোমিটার পথ ধরে, অটো নেবে 40 টাকা। রায়দিঘি থেকে আমাদের নদীর ঘাট থেকে টোটো নিয়ে প্রায় 6.5 কিলোমিটার ক্রস করে মানে 20 টাকার বিনিময়ে চলে আসবে জটার দেওয়াল। কিন্তু কথা হলো যে এখানে কানেক্টিভিটি অত ভালো না, তোমরা আসলে কিন্তু টোটো ভাড়া করে এসো, কেমন? আর এই হলো আবার আমার মহাদেবের জায়গা। চলো যাই জটার দেওয়াল। জটার মানে মহাদেবের জটা, কিন্তু এর সঙ্গে লিঙ্ক আছে। আর এটা কিন্তু প্রায় 1000 বছর আগের কিন্তু এটা। চলো, অনেক কথা আছে সম্পর্কে। যথেষ্ট লোকজন আছে কিন্তু এটা রবিবার, তার জন্য। ঢোকার আগে দেখে নিই মন্দির জটার দেওয়াল অক্ষাংশ থেকে আগে সব লেখা আছে এখানে। জটাদের মন্দিরকে 1/5/1916 তারিখে গুরুত্বপূর্ণ জাতীয় সৌধ হিসাবে ঘোষণা করা হয়। মানে বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট। রহস্যে ঘেরা সুন্দরবন, তার জঙ্গলে যে আদিমতা, তাহা যেমন গভীর প্রহেলিকায় ভরা, তেমনি সুন্দরবনের মানুষজন, তাদের সমাজ, জীবনযাপন, ইতিহাসও কম রহস্যময় নয়। ইতিহাসের প্রসঙ্গেই উঠে আসে জটার দেওয়াল নামের এক প্রাচীন সৌধের কথা। দক্ষিণ 24 পরগনায় কঙ্কনদিঘি প্রত্নক্ষেত্রে পূর্ব দিকে রায়দিঘি থানা এলাকায় মণি নদীর মোহনাতে পূর্ব জটা গ্রামে রয়েছে এই স্থাপত্য। সুন্দরবনের জঙ্গল পরিষ্কার করার সময় 1868 সালে খুঁজে পাওয়া গিয়েছিল এই জটার দেওয়াল।
মিনারের আকারে প্রায় 100 ফুট উঁচু এই ইটের তৈরি সৌধটি কিভাবে কখন তৈরি হয়েছিল তা নিয়ে বিতর্ক রয়েছে ইতিহাসবিদ এবং প্রত্নতাত্ত্বিকদের মধ্যে। হর হর মহাদেব। এই মন্দিরটি পূর্ব দিকে মুখ করে এবং কলিঙ্গন স্থাপত্য শৈলী অনুসরণ করে। মন্দিরটি একটি উঁচু মঞ্চের উপর নির্মিত। এটিতে একটি খিলানযুক্ত প্রবেশ পথ রয়েছে যা গর্ভগৃহের দিকে নিয়ে যায়। গর্ভগৃহটি মাটির নিচে অবস্থিত। গর্ভগৃহে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন দেব দেবীর লিঙ্গ, ছবি এবং মূর্তি রয়েছে। মন্দিরের দেওয়ালগুলি আলংকারিক ইট দিয়ে জটিলভাবে সজ্জিত ছিল, কিন্তু অপরিকল্পিত পুনর্নির্মাণের কারণে এর বেশিরভাগই হারিয়ে গেছে। 1875 সালে ডায়মন্ড হারবারের ডেপুটি কমিশনার জানিয়েছিলেন যে জর্ডার দেওয়ালের কাছাকাছি পাওয়া গেছে সংস্কৃত ভাষা একটি তাম্র শাসন, অর্থাৎ তামার পাতে খোদাই করা রাজকীয় নির্দেশনামা। তাম্র শাসনে লেখা ছিল যে ওটি প্রকাশ করা হয়েছিল রাজা জয়ন্ত চন্দ্র, যা জয়চন্দ্র 897 শকাব্দ বা 975 খ্রিস্টাব্দে। তিনি সম্ভবত বিক্রমপুরের চন্দ্রবংশের রাজা ছিলেন। এখনকার দিনে শিল্পকর্ম দেখুন, এখনকার দিনে ব্যবহার হয় সিমেন্ট, কত হাইফাই কেমিক্যাল, অথচ দেখা যায় 2-4 বছর পরেই খসে পড়ে যাচ্ছে। একদম 700-800 বছর আগেকার টেকনোলজি দেখুন, বানানো সেফ চুন, সুরকি আর বেলের আঠা দিয়ে। এগুলো একদম হ্যাঁ, বেলের আঠা, বাহ, চুন, সুরকি, বেলের আঠা। পুরনো যে কোনো স্থাপত্য তুমি দেখবে একা সব দেখবে চুন, সুরকি, বেলের আঠা দিয়ে তৈরি। একদমই তাই, সমস্তই তাই। আর সবথেকে খারাপ লাগে যখন এর মধ্যে এখনকার ছেলেমেয়েরা নিজের নাম খোদাই করতে চায়। নমস্কার, আপনার কি এখানকারই বাসিন্দা নাকি বাইরে থেকে এসেছেন? মানে এখানে প্রতিদিন আসেন আপনারা পুজো দিতে? আমাদের বাড়ি একটু এখান থেকে আমাদের কোনদিকে ডাক্তার ঘেরি বাড়ি। আচ্ছা, এই মন্দির সম্পর্কে কিছু জানেন কি? আমরা জানি না, মানে বহুদিনের মন্দির বলে সবাই শুনেছে, কিন্তু আচ্ছা, এখানে পুরোহিত বলে কেউ থাকে না পুজো দেওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ থাকে, থাকে তো, আসে তো, আসে। আচ্ছা, এখানে শুনলাম মেলা হয়, কবে সেটা হয়? 2 তারিখে হয়, যে বৈশাখে 2 তারিখে মেলা হতো। আচ্ছা, এখন কি, এখন তো কিরকম 2 তারিখে হয় কি জানি না, এখন 2 তারিখে হয় না, এখন ধান চাষটা হয় বলে না। আচ্ছা, কত বছর আগে 2 তারিখে মেলা হতো, পিছিয়ে যায় ধানের সঙ্গে মিলিয়ে আর কি। আচ্ছা আচ্ছা, আমাদের বাড়ি এই বুড়িপোল থেকে ভিতরে এটা রাইদিঘি। আচ্ছা, মানে আপনার প্রায় আসেন এখানে তাহলে? এখানে সব আসে, ঘোড়া ছুট হয় আমরা আসি, তারপরে আমাদের বাড়ির পাশ থেকে অনেকে সবসময় আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম, থ্যাংক ইউ। বহু বছর ধরেই আসা যাওয়া করছি এখানে। আজ থেকে প্রায় 10 বছর আগেকার কথা, আসতাম তখন এখানে লোকজন খুব কমই আসতো, মন্দির চাবি দেওয়া থাকতো। এই ভিতরটাতে গ্রামের মধ্যে একজন বয়স্কা বিধবা ভদ্রমহিলা ছিলেন যার কাছে চাবি থাকতো। আচ্ছা, তো ওনার বাড়িতে আমরা যেতাম, গিয়ে চাবি নিয়ে এসে আমরা খুলে আমাদের মতো বাবা ভোলেনাথের পুজো করতাম, করে আবার চাবি তালা বন্ধ করে ওনার কাছে দিয়ে চলে যেতাম। আচ্ছা, কলিঙ্গন শৈলী এটি হিন্দু স্থাপত্যের একটি শৈলী যা পূর্বে উৎকল নামে পরিচিত। প্রাচীন কলিঙ্গে এবং মগধ রাজ্যের অংশ বা বর্তমান পূর্ব ভারতীয় রাজ্য উড়িষ্যায় বিকাশ লাভ করেছিল। কলিঙ্গ শৈলীতে মন্দিরটি 2টি কাঠামো নিয়ে গঠিত হয়, একটি হলো টাওয়ার এবং হল। টাওয়ারটিকে বলা হয় দেউলা এবং হলটিকে বলা হয় জগমোহন। শৈলীতে 3টি স্বতন্ত্র ধরনের মন্দির রয়েছে, রেখা দেওলা, পিধা দেওলা এবং খাকরা দেওলা। রেখা দেওলা কি? এটি একটি শিখরা সহ একটি উঁচু ভবন। রেখা দেওলা মানে এক লাইনে বিভিন্ন অংশ বিশিষ্ট একটি মন্দির, যেমন ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দির। নেক্সট হলো পিধা দেউলা। পিধা দেউলা বলতে বিমানের মতো পিরামিড আকৃতির ছাদ সহ বর্গাকার ভবনকে বোঝায়, যেমন কোণার্কের সূর্য মন্দির। আর খাকরা দেউলা কি? এটি সম্পূর্ণরূপে একটি ভিন্ন স্থাপত্য শৈলী যা দ্রাবিড় গোপুরাণ নকশা অনুরূপ।
শক্তিরূপে নারী দেবতার মন্দিরগুলি এই ধরনের মন্দির, যেমন ভুবনেশ্বরে বইতলা মন্দির চামুণ্ডাকে উৎসর্গ করা। দেখো এখনো নকশা কিন্তু রয়েছে সমস্ত কিছু। এই পাশে তো মাটি খোঁড়া হয়নি, মাটি খোঁড়া হলে কিন্তু এরকম কিছু পাওয়া যাওয়ার আশঙ্কা কিন্তু রয়েছে। মানে মোটামুটি বলতে পারো যখন উদ্ধার করা হয় তখন এটা পুরো কিন্তু গম্বুজ আকারে ছিল, এগুলো পরে সংস্করণ করে মাটিগুলো সাইড সাইড করে রেখেছে। আর যত ইট যা পেয়েছে সমস্ত ওর উপর সব সাজানো রয়েছে। দেখো এরকম ইট কিন্তু কিছুটা, এই যে এরকম ইট, এই ইম্পর্টেন্ট যেটা এই মন্দিরের প্রত্যেকটা অংশ কিন্তু ইট দিয়ে তৈরি। মানে আজ থেকে 1000 বছর আগেও কিন্তু ইটের প্রচলন ছিল। অবশ্যই ইট আমাদের ইটের মতো নয়, ছোট্ট ছোট ইট। এই মন্দিরে যে এত 100 ফুট উঁচু যে মন্দিরটা, মন্দিরের ভিতর কিন্তু ফাঁপা, ঠিক আছে, মানে যেমন হয় আর টাওয়ারের মতো। আর সেই সময় যুগে এতটা টেকনোলজি কী করে ইউজ করলো ভাবতে পেরেছ? যাই হোক, শেষ করার আগে একটা জিনিস দেখাতে চাই, কারণ এখানে কেউ লেখাই আছে 1958 সালের আইন হিসাবে, 1958 সালের আইন হিসাবে যদি কেউ এই মন্দিরের কোনো রকমভাবে ধ্বংস সাধন, অপসারণ, ক্ষতি, পরিবর্তন, বিকৃতি বা বিপন্ন করেন, তাহলে আইন হিসাবে তাকে 1 লক্ষ টাকা কিন্তু জরিমানা দিতে হবে। এটা অবশ্যই করা উচিত, নয় তো আমাদের তো কিছু ধরে রাখতে পারি না আমাদের ইতিহাসকে। তো যাই হোক, তোমাদেরও রিকোয়েস্ট করবে এই জায়গাতে এসো, যারা মহাদেবের ভক্ত অবশ্যই আসবে। সেইভাবে ভিডিওটা শেষ করলাম। হর হর মহাদেব। দাদা দোকান কি সবসময় খোলা থাকে? আর এখান থেকে যদি কেউ টোটো করে আসে যাওয়ার সময় এখান থেকে পেয়ে যাবে, বুকিং করে আসতে হবে টোটো? এখান থেকে পেয়ে যাবে কি টোটো? হ্যাঁ রায়দিকে যাবে, মানে এখানে সবসময় পাওয়া যাবে, অসুবিধা কিছু নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে।